Subscribe and press bell icon. Click join for free consultation every month. সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। যেটা সব সময় বলি, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে আরও আপডেটস পেতে পারেন। আজকে এই জোটক বিচার নিয়ে বলবো। আমরা সাধারণত পুঁথিগত জ্যোতিষশাস্ত্রকে যখন পড়ে থাকি, যে কোনো স্টুডেন্ট যখন জ্যোতিষশাস্ত্র পড়ে তখন কিন্তু এই জোটক বিচারটা কিন্তু শেখে। এই যে 8খানা পয়েন্টস আছে, বর্ণকূট আছে, বর্ষকূট আছে, তারপর গ্রহমৈত্রীকূট, গণকূট, তারাকূট, রাশিকূট, জনিকূট, আর শেষের যে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নারীকূট। এই যে 8খানা পয়েন্টস আছে, এই যে 8খানা কূট আছে, এই 8খানা পয়েন্টস শিখিয়ে দেওয়া হয় প্রত্যেক বাচ্চাদের। যে এইটার যে 36 পয়েন্টস আছে, প্রত্যেকটার একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে, কারোর 3, কারোর 1 ইত্যাদি ইত্যাদি, কারোর 7, কারোর 8 ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পয়েন্টস থাকে। তো 36 পয়েন্টসে দাঁড়ায় গিয়ে ম্যাক্সিমাম। তো 36-এর মধ্যে মোটামুটি 25-26 হলে একটা অ্যাপ্রক্সিমেটলি বলা যায় যে ঠিক আছে। তো আজকের আলোচনা এটা নিয়ে নয়, আজকের আলোচনা হলো এটা কতটা কার্যকরী হয় প্র্যাকটিক্যালি, আমরা কতটা অবজার্ভ করে দেখেছি। সাধারণত প্র্যাকটিক্যালি অবজার্ভ করে দেখা গেছে যে এটা একেবারেই নিষ্ফল, 100% নিষ্ফল। যার জন্য আমি পার্টিকুলারলি কোনো এই কম্প্যাটিবিলিটিতে এই কূটগুলো এখন বর্তমানে আর করি না, এবং বহু অ্যাস্ট্রোলজাররা আছেন যারা এই পদ্ধতি আর ফলো করেন না, কারণ এটা প্র্যাকটিক্যালি কার্যশীল নয়, একদমই 100% কাজ করছে না বলা যেতে পারে। যেমন ধরুন এই যে নারীকূট, নারী ভেদ আছে, আর্ধনারী, মধ্যনারী, ঊর্ধ্বনারী, এই যে 3টে নারী আছে, এর মধ্যে একই নারীতে পড়ে গেলে উভয়ের বা যে কোনো একজনের কোনো ক্ষতির আশঙ্কা থাকে। তো প্র্যাকটিক্যালি দেখা গেছে একই নারীতে পড়ে গেছে কিন্তু তবুও কিছু হয়নি, বহাল তবিয়াতে জীবনযাপন করছে, দারুণ আছে, আনন্দে আছে, সুখে আছে, কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। তো বর্তমান সময়ে, বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে এই জ্যোতিষের বিভিন্ন নিয়মের পরিবর্তন হয়েছে এবং বহু সূত্র কিন্তু এখন আর লাগু হয় না, কার্যকরী হয় না। তো আমরা কি করতে পারি বা আমরা কি করি এটার পরিবর্তে আমরা যেটা করি সেটা হচ্ছে সুপার ইম্পোজিশন অফ 2 হরোস্কোপস। দুটো হরোস্কোপকে একেবারে সুপার ইম্পোজ করে একটার ওপর আর একটা রেখে ওই প্রত্যেকটা প্ল্যানেটসকে দেখে একটা নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট সূত্র অনুসারে সেটাকে প্রেডিকশন করে দেখা যে সেটা কম্প্যাটিবিলিটি হচ্ছে কিনা, ম্যাচ খাচ্ছে কিনা। এইটা খুবই ইম্পর্টেন্ট। কিছু কিছু গ্রহ আছে যেগুলো বিশেষভাবে দেখা হয়, যেমন রবি, চন্দ্র, বৃহস্পতি, এই 3টে গ্রহ কিন্তু খুব বিশেষ করে দেখা হয়, এবং মঙ্গল। এছাড়া লগ্ন, পঞ্চমপতি, সপ্তমপতি। তো এইগুলোর কিছু ইন্টারকানেকশন নির্দেশ করে শুভ বা অশুভ ফল যেগুলো প্রাপ্তি হতে চলেছে আফটার ম্যারেজ। এবার আসি আর অন্য কি দেখা যেতে পারে এই ক্ষেত্রে। যেমন লগ্নটাকে দেখতে হবে কতটা স্ট্রং আছে দুটো হরোস্কোপে। সেকেন্ড দেখতে হবে দ্বিতীয় ভাবকে, দ্বিতীয় ভাব ফ্যামিলিকে নির্দেশ করে। এই ফ্যামিলি, এই যে দ্বিতীয় ভাব, দ্বিতীয় পতি এবং দ্বিতীয় ভাবে অশুভ গ্রহের অবস্থান কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। যে কোনো অশুভ গ্রহের অবস্থান বা দুস্থানপতির অবস্থান, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। ষষ্ঠপতি যদি থাকে দ্বিতীয়ভাবে, তাহলে ঝগড়াঝাটি তৈরি করতে পারে ফ্যামিলির মধ্যে।
অষ্টমপতি যদি থাকে তাহলে বিভিন্ন ধরনের মানহানি, বহু ধরনের বিপদ, বিভ্রাট, সমস্যা তৈরি করতে পারে। দ্বাদশপতি যদি থাকে তাহলে ফ্যামিলির মধ্যে একটা সেপারেশন ক্রিয়েট করতে পারে, একটা ব্যারিকেড তৈরি করতে পারে। সেটা যদি সেকেন্ড হাউসে থাকে বা দ্বিতীয় পতির সাথে এই দুস্থানপতিরা কানেক্ট করে তাহলেও হতে পারে। কোনো পার্টিকুলার প্ল্যানেট যদি পজিশন নেয় ওই সেকেন্ড হাউসে, আমরা সাধারণত বলে থাকি যে অশুভ গ্রহের অবস্থানে অশুভ ফল হয়। এটা কিন্তু সব সময় নয়, এটা মাথায় রাখতে হবে। প্র্যাকটিক্যালি দেখা গেছে পুঁথিগত বিদ্যা দিয়ে সবসময় কিন্তু জ্যোতিষশাস্ত্র পড়ে পার পাওয়া সম্ভব নয়, কারণ সেটা কখনোই মিলবে না। সেকেন্ড হাউসে অশুভ গ্রহ থাকলেই যে অশুভ ফল হবে এমন নয়। সেই গ্রহটা কিন্তু শুভ কোনো ভাবের অধিপতি হতে পারে। যেমন দ্বিতীয় ভাবে যদি শনি থাকে, সাধারণত মানুষ কঠোরভাষী হয়, এমন কথা বলে দেবে, তাহলে এমন কথা বলে দেবে যে আপনার গায়ে লেগে যাবে। কিন্তু এই শনি যদি শুভ গ্রহের শুভ ভাবের অধিপতি হয়, নবমপতি হলো, পঞ্চমপতি হলো, তাহলে অতটা অশুভ ফল দেবে না। যেহেতু অশুভ গ্রহ, কিছু তো অশুভ ফল দেবে, এটা আমি আগেও বলেছিলাম যে অশুভ গ্রহ কিছু না কিছু অশুভ দেবে, কিন্তু শুভ ভাবের অধিপতি হওয়ার দরুন সে কিন্তু অতটা অশুভ ফল দেবে না সবসময়, সব ক্ষেত্রে। এবার আসি চতুর্থ ভাবে। চতুর্থ ভাব হচ্ছে সেই ডোমেস্টিক অ্যাটমসফিয়ার যেটা আমি ক্রিয়েট করছি আফটার ম্যারেজ, ফোর্থ হাউস। এই ফোর্থ হাউসে অশুভ গ্রহ থাকলে প্রবলেম ক্রিয়েট করতে পারে, বিশেষ করে শনি, রাহু, কেতু, বা যদি শনিটা ধরুন শুভ, যেমন বললাম নবমপতি, পঞ্চমপতি বা লগ্নপতি হয়, তাহলে লগ্নপতি আপনি নিজে, আপনি কখনো প্রবলেম ক্রিয়েট করতে পারেন না। বা ধরুন এখানে ফোর্থ হাউসে অষ্টমপতি, দ্বাদশপতি বা ধরুন ষষ্ঠপতি অবস্থান করছে, তাহলে সেই সমস্যা তৈরি হবে, সেপারেশন হতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, এগুলো ক্রিয়েট হবে। যেমন এমন হরোস্কোপে দেখা গেছে ষষ্ঠপতি বসে আছে চতুর্থভাবে, দ্বাদশপতি বসে আছে, আর অষ্টমপতি দৃষ্টি দিচ্ছে। তো তিনটে গ্রহ কানেক্ট করলো ফোর্থ হাউসে, তো এখানে ফ্যামিলির মধ্যে একটা ব্যারিকেড সৃষ্টি হয়। তো ওই কাপলস আর যে ফ্যামিলিতে যে বাবা মা আছে তাদের দুরকম আলাদা, পুরো সেপারেট হয়ে যায়। একই ঘরে থাকে কিন্তু সেপারেট হয়ে তারা আলাদা রান্না করছে, এরা আলাদা রান্না করছে, তো একটা সেপারেশন তৈরি হয় এবং প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট হয়, প্রচুর ঝগড়াঝাটি। কারণ তিনটে যদি দুস্থানের অধিপতি কানেক্ট করে যায় এক জায়গায়, তাহলে সেটা বিশাল ক্লেশ তৈরি করে দেয়, একেবারে ওয়ার্ল্ড ওয়ারের মতো অবস্থা তৈরি করে দেয়। এবার আসি সেভেন্থ হাউসে আসি। সেভেন্থ হাউসে অনেকে বলে যে শনি থাকলে বিশাল ঝামেলা ঝঞ্ঝাট হয়। হ্যাঁ, অনেক সময় হয়, কিন্তু ম্যারেজের আগে শনি কিছু প্রবলেমস ক্রিয়েট করে, বিশেষ করে যদি শনি রেট্রোগ্রেড থাকে। কিন্তু আফটার ম্যারেজ বেশ বহাল তবিয়াতেই থাকে সব, কোনো প্রবলেম হয় না, কোনো সেপারেশন হয় না, এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে। এবার দেখতে হবে শনি কোন গ্রহের অধিপতি। শনি যদি ষষ্ঠপতি হয় তাহলে প্রবলেমস ক্রিয়েট হতে পারে, ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। যদি দ্বাদশপতি হয় তাহলে সেপারেশন হতে পারে। অষ্টমপতি হলে শারীরিক কোনো সমস্যা হতে পারে বা অন্যান্য কোনো দুঃখ কষ্ট ভোগ হতে পারে। তো লর্ডশিপসগুলো দেখা অত্যন্ত আবশ্যক, শুধু গ্রহের অবস্থান থেকে হবে না। কারণ শনি, প্র্যাকটিক্যালি ভেবে দেখুন, শনি ট্রানজিটে একটা গ্রহে 2.5 বছর থাকে, তাহলে ওই 2.5 বছরে প্রত্যেকে যারা জন্মাচ্ছে, ধরুন শনি এখন মকরে আছে, এই 2.5 বছর মকরে যখন থাকছে, 2.5 বছর যারা কর্কট লগ্নে জন্মাচ্ছে প্রত্যেকেরই শনি কিন্তু সপ্তমে বিত্তমান। তাহলে প্রত্যেকেরই কি
সেই একই ধরনের প্রবলেম ক্রিয়েট হবে সপ্তমে থাকার দরুন? না, ইন্ডিভিজুয়াল কিছু কর্মফল এর মধ্যে যোগ হয়, যার জন্য, যেটা জ্যোতিষ শাস্ত্রে, যে একজন জ্যোতিষ যখন জন্মপত্তি ফেলছে সামনে, নিজের সামনে, সব কিছু প্রেডিকশন করা ইজ নট পসিবল, সম্ভব নয়, এটা জানতে হবে। একটা সার্টেন লেভেল অবধি একজন জ্যোতিষী প্রেডিক্ট করতে পারে, সে ত্রিকালদর্শী নয়, তাহলে সে সাধক হয়ে যেত, সে কখনোই ত্রিকালদর্শী নয়। কেউ যদি বলে থাকে সেটা মিথ্যে কথা, অ্যাবসলিউট লাই। ত্রিকালদর্শী কখনোই নয়, তার একটা সার্টেন লেভেল আছে, একটা পর্যায় আছে, সেই গণ্ডির মধ্যে সে কাজ করতে পারে তার কিছু প্যারামিটার্স দিয়ে, তার নিজস্ব কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারে সে কাজ করে। একজন কর্কট লগ্ন প্রচুর আছে, এবার এর মধ্যে বহু মানুষ আছে যারা বহু ভালো ক্রিয়ামান কর্ম তৈরি করেছে, ঈশ্বর সাধন করেছে, তার গুরু দীক্ষা আছে, গুরু তাকে উদ্ধার করে নেবে। শনি সপ্তম এবং অষ্টমপতি কর্কট লগ্নে, অশুভ ফল দেবে, কিন্তু গুরু দীক্ষা যদি থাকে, গুরু দীক্ষা খুব পাওয়ারফুল, তাহলে কোনো প্রবলেম হবে না। তো এই ধরনের যোগগুলো দেখে নিতে হবে। শুধু ওই 36 পয়েন্টস তো অনেকে ম্যাচ করে, কিন্তু ওটা এখন কার্যশীল হচ্ছে না বর্তমান যুগে। 36 পয়েন্টস ম্যাচ কাজ করছে না, বিশেষ করে নারীকূটটা যেটা দেখা হতো, নারীকূট যদি, নারী ভেদটা যেটা একই নারীতে একই স্টারে যদি পড়ে যায়, একই নক্ষত্রে পড়ে যায়, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হয়, কিন্তু সেটা হয়ে গিয়েও কোনো সমস্যা দেখা যাচ্ছে না, এটা অবজারভেশনে পাওয়া গেছে প্র্যাকটিক্যালি। তাহলে সেটা আমরা ইউজ কেন করব, যেটা আমাদের ইউজলেস হয়ে যাচ্ছে, যেটা আমাদের কার্যকরী হচ্ছে না? তো এই সুপার ইম্পোজিশন করে বিভিন্ন হরোস্কোপকে প্রিন্ট করতে হবে এবং ইন্ডিভিজুয়ালি হরোস্কোপকে স্টাডি করতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে ঢুকতে হবে নবাংশ। নবাংশ, যে এই লাইফটা কেমন যাবে পরবর্তী ফেজে, সেটা নবাংশ বলবে যে পরবর্তীকালে কেমনভাবে লিড হবে, এই হ্যাপিনেস আসবে কি সরো আসবে, সুখী হবে না অসুখী হবে। নবাংশে গিয়ে এই সেম জিনিসগুলো দেখতে হবে। নবাংশেও কিন্তু দৃষ্টি দেখতে হবে, নবাংশে সব কিছু দেখতে হবে, দেখে কিন্তু সব পাওয়া যাবে। বৃহস্পতি কিছু স্পেশাল রুলস আছে, যেটার মাধ্যমে দেখতে হবে যে একজন পার্টিকুলার ব্যক্তি, সে কি রেসপন্সিবল হবে আফটার ম্যারেজ, রেসপন্সিবিলিটি কি নেবে। বৃহস্পতির ডিসপোজিটার বলে দেবে নবাংশে দেখে, এটা কিন্তু দেখা যাবে নবাংশ থেকে। তো নবাংশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো নবাংশ আর হরোস্কোপ ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে হবে এবং সুপার ইম্পোজ করে দেখতে হবে। এইরকমভাবে কিন্তু বর্তমানে মডার্ন অ্যাডভান্সড অ্যাস্ট্রোলজিতে ম্যাচ মেকিং হয়। আগেকার মতো ওই 36 পয়েন্টস দেখে নিলাম নিয়ে কিন্তু হবে না, কোনো কাজই হবে না, পুরো ইউজলেস হয়ে যাবে। আর রইল মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষও এখন কাজ করে না বর্তমান যুগে। আমরা জানি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, এখানে থাকলে মঙ্গল কিন্তু মাঙ্গলিক দোষ ক্রিয়েট করে। এবার ধরুন মঙ্গলের ওটা স্বক্ষেত্র, ধরুন বৃশ্চিক লগ্নে মঙ্গল বসে আছে, তাহলে কি সেটা মাঙ্গলিক? কখনোই নয়, কখনোই নয়। সেটা তার নিজস্ব ক্ষেত্র, বা সে যদি মিত্র ক্ষেত্রে থাকে তাহলে সেটা মাঙ্গলিক হবে না, বা বৃহস্পতির দৃষ্টি পেলেও সেটা কিন্তু মাঙ্গলিক হবে না। এবং এই মাঙ্গলিক দোষের ক্ষেত্রে বলা হয় যে যে অপোজিট যে পার্টনার সে কিন্তু মারা যাবে, এগুলো কিন্তু এখন আর কাজ করে না, ইউজলেস হয়ে গেছে, কোনো কিছু কাজ করে না। তো মাঙ্গলিক দোষ নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, ওটা অতটা কাজ করে না। যদি খুব বিশাল প্রবলেম ক্রিয়েট হয়, হয়তো শনি রাহু এই ধরনের গ্রহের সাথে যদি মঙ্গলের কোনো কানেকশান হয়, তখন কিন্তু মাঙ্গলিক দোষটা কার্যকরী হয়। কিন্তু সবসময় যে এই সেপারেশন তৈরি হবে এরম ব্যাপার নয়, ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হবে, ঝামেলা ঝঞ্ঝাট ডেফিনেটলি হবে মঙ্গলের এইসব পজিশানে হবে।
কিন্তু সব সময় বিশাল ঝামেলা ঝড় আসবে না, একটা মিনিমাম লেভেলে আসবে। যদি না রাহু শনি এই ধরনের প্ল্যানেট মঙ্গলের সাথে কানেক্ট করে এই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে, তো এটা মাথায় রাখতে হবে। এবং বৃহস্পতির দৃষ্টি হচ্ছে গঙ্গার জল, বিশেষ করে বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি, এটাকে গঙ্গার জল বলা হয়। তো পঞ্চম নবম বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে একটা গ্রহের উপর বা একটা ভাবের উপর, তখন সেই ভাবকে বা সেই গ্রহকে সে প্রোটেক্ট করবে বিভিন্ন অশুভ অহিতকারী পরিণাম বা ফল থেকে। তো এই ছিল আজকের কিছু আলোচনা, জ্যোতিষ শাস্ত্রের কিছু সত্য উদ্ঘাটন করা আমার কাজ ছিল, আজ করলাম, আপনাদের বললাম জ্যোতিষ শাস্ত্রের সত্যতা। তো আজ এই পর্যন্তই রাখবো। সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আসি।